53 সরকারি হাসপাতালে শত কোটি টাকার মেডিকেল যন্ত্রপাতি বাক্সবন্দি, চ্যানেল 24 এর অনুসন্ধান। কয়েকদিনের মধ্যেই গ্যাস বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রী, ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ। বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির নানা কর্মসূচি, স্মরণে থাকবে আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, বললেন ফখরুল। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার 51 বছর, ইতিহাস থেকে শিক্ষা নেয়নি রাজনৈতিক দলগুলো, অভিমত বিশ্লেষকদের। কুষ্টিয়ায় জামায়াত গণ অধিকার পরিষদ সংঘর্ষে আহত 10, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর রাত 10টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি শরীফুল হক, আমি রোকসানা জুই। শত কোটি টাকায় কেনা আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অথচ বছরের পর বছর বাক্সবন্দি। দেশের 28 জেলায় 53 সরকারি হাসপাতালে এমন 148টি মেডিকেল যন্ত্রপাতির সন্ধান মিলেছে। আর জনবল সংকট, অবকাঠামোর অভাবে যা নষ্ট হচ্ছে ধুলো জমে। সরকারি হাসপাতালে বাক্সবন্দি চিকিৎসা সেবা আর অব্যবস্থাপনার নানা চিত্র নিয়ে 8 দিন সজীবের অনুসন্ধানের রিপোর্ট। ছবি তুলেছেন রিপু আহমদ। পেটে প্রচণ্ড ব্যথায় আক্রান্ত ফকি আক্তারকে আনা হয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। 5 আগস্ট খুব সকাল থেকে এমন মুমূর্ষু অবস্থায় তিনি যখন মেঝেতে পড়েছিলেন, তখন দুপুর পর্যন্ত স্বজনরা দৌড়ঝাঁপ করেছেন ডাক্তার আর পরীক্ষা নিরীক্ষার পেছনে। কিন্তু ততক্ষণে আর বাঁচানো যায়নি 2 সন্তানের এই মাকে। টেস্টগুলো চেয়ে মনে করেন যে করায় না, টেস্ট থাকলে ওরা বাইরে থেকে করায়। আর মানুষের সান্ত্বনা দেয় যে আমরা প্রাথমিক চিকিৎসা করি, তাও তো করে না। ঠিকমতো চিকিৎসা না পাওয়ায় ফকি আক্তারের স্বজনদের মতো অনেকের আক্ষেপ এখানে মিলিয়ে যায় বেদনার স্রোতে। অথচ এটি 500 শয্যার আধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন এক বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল। 2022 সালে যা গড়ে তোলা হয় 650 কোটি টাকা ব্যয়ে। কিন্তু 15 তলা বিশিষ্ট অট্টালিকা সম এই হাসপাতালে সবকিছু থেকেও কেন কোনো কিছু নেই। এবার আমাদের সরেজমিন অনুসন্ধান 7ম তলা থেকে। আইসিইউর গেটে ঝুলছে বহুদিনের মরিচা পড়া তালা। জানালা দিয়ে চোখ দিতেই নজরে এলো 10 শয্যার আইসিইউর ভেতরের চেহারা, যেখানে ভেন্টিলেটর সহ আছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। কোভিড-19 ERPP প্রকল্পের আওতায় 2023 সালে স্থাপিত হয় এই নিবিড় পরিচর্যা কেন্দ্র। অনুসন্ধান বলছে অক্সিজেন প্ল্যান্ট ও প্রয়োজনীয় লোকবল না থাকায় কাজে লাগানো যাচ্ছে না কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। আমার সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই, যে কারণে আমরা আইসিইউ চালু করতে পারি নাই। মেশিনারি নেওয়া বা সেট আপ করা, এইগুলিতে আসলে অবশ্যই আগে কিছু সমন্বয়ের গ্যাপ ছিল। আইসিইউর গল্প ছেড়ে এবার যেতে হবে হৃদরোগ বিভাগে। এনজিওগ্রাম কিংবা রিং পরানোর জন্য ঢাকা শহরের বড় বড় হাসপাতালে যে উন্নত ক্যাথল্যাব মেশিন ব্যবহার করা হয়, তার চেয়ে কম নেই টাঙ্গাইলের এই সরকারি হাসপাতালে। 2022 সালে 10 থেকে 12 কোটি টাকায় আনা হয় জাপানের ক্যানন ব্র্যান্ডের এই যন্ত্রটি। মেশিন তো বন্ধ। কেউ কি কোনো সেবা পাইছিল? না। 40 লক্ষ মানুষের জন্য যে মেশিনটি বসানো হলো হার্টের রিং পরানোর জন্য, সেই মেশিনটির সেবা গত কয়েক বছরে একজন রোগীও পায়নি।
জনস্বাস্থ্যের প্রতি চরম অবহেলাই আর রাষ্ট্রীয় অর্থের অপচয়ের সাক্ষী হয়ে আছে ৮ বছর ধরে অলস পড়ে থাকা এই ডায়ালাইসিস ইউনিটটি। সরকারি এই হাসপাতালে 10টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন থাকলেও টাঙ্গাইলের মানুষকে সর্বশান্ত হতে হয় বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিসের খরচ মেটাতে। হাসপাতালটির পরিচালনা কর্তৃপক্ষ জানায়, ডায়ালাইসিস করাতে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দরকার তা স্থাপন করা হয়নি এতদিনেও। আমাদের ডায়ালাইসিসের জন্য আমার চিকিৎসক দরকার, ডায়ালাইসিস চালানোর জন্য যে টেকনোলজি সেটা প্রয়োজন এবং আমাদের মেশিনারি প্রয়োজন। এবার আমরা মুখোমুখি হতে চাই প্রকল্প পরিচালক নুরুল আমিন মিয়ার, যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে। আমার প্রজেক্ট শেষ হয়ে গেছে 2022, এখন 2026 চলতেছে। হাসপাতালের যন্ত্রপাতি সচল করতে না পারার নেপথ্যে কি এমন প্রশ্নে টু শব্দ করতেও রাজি নন তিনি। যে মেশিন আসবে কিন্তু জনবল আসবে না, এরকম কি ছিল বিষয়টা? আমি আপনাকে এত তথ্য এই মুহূর্তে দিতে পারবো না। আমাদের এবারের গন্তব্য যমুনাপাড়ের সিরাজগঞ্জ। 882 কোটি 50 লাখ টাকার বিশাল প্রকল্পের মধ্যে 350 কোটি টাকা খরচ হয় মেডিকেল যন্ত্রপাতি কেনাকাটায়। কার্ডিওলজি বিভাগের বিছানা ছেড়ে ঢাকার পথে ছুটছেন জটিল হৃদরোগে আক্রান্ত আব্দুস সালাম সরকার। ওনার যে সমস্যা তাতে এখানে সেই ট্রিটমেন্ট আর নাই। এখান থেকে রিপোর্ট করে আমরা হয়তো ঢাকাতে হার্ট ফাউন্ডেশন কিংবা অন্য কোথাও হৃদরোগ ওখানে নিয়ে যাবো। 2022 সালে স্থাপন করা ক্যাথল্যাব এখন ধুলোর দখলে। এনজিওগ্রাম ও হার্টে রিং পরানোর জন্য প্রায় 10 কোটি টাকায় কেনা মেশিনটিও নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু করে। কারণ যন্ত্র কেনা নিয়ে যত মাথা ব্যথা ছিল না যন্ত্র চালানোর মানুষ নিয়োগে। কমপ্লিট সেটআপ রয়েছে, কিন্তু জনবলের অভাবে আমি চালু করতে পারছি না। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পের পরিচালক ছিলেন কৃষ্ণকুমার পাল। আসবাবপত্র ও যন্ত্রপাতি কেনাকাটায় 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলে তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন, দুদক। পরে প্রকিউরমেন্ট বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। তখন তো জনবল ছিল, শুধু মেডিকেল অফিসার কয়েকজন নিয়োগ দিয়েছিল 55 জন, বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ ছিল না। প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্য ওই সময় ইনস্টল করা হয়। হাসপাতালে বিপুল রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের গল্প কেবল টাঙ্গাইল কিংবা সিরাজগঞ্জে সীমাবদ্ধ নয়। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে, সেখানে 2 বছর ধরে বাক্সবন্দি 78 কোটি টাকা মূল্যের ভারী যন্ত্রপাতি। এর মধ্যে রয়েছে সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাম সহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম। পুরোপুরি ইনস্টলমেন্ট না হওয়ার কারণে এখনো চালু করা সম্ভব হয় না। শেখ হাসিনা সরকারের আমলে 2012 সাল থেকে এমন বাক্সবন্দি পড়ে আছে অত্যাধুনিক লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন, যেটি সচল থাকলে হাতের কাছে রেডিওথেরাপি নিতে পারতেন খুলনার ক্যান্সার আক্রান্ত রোগীরা। ওই সময় দিদেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন পিডব্লিউডির। এটার জন্য যে সাপোর্টিভ যে বাংকার দরকার সেটা ফর্মুলাও তাদের কাছে নাই, এই জন্য তারা তাদের অপারগতা প্রকাশ করেন। অন্তত 5টি সরকারি হাসপাতালে আমাদের সরেজমিন অনুসন্ধান বলছে প্রায় 100 কোটি টাকার ভারী চিকিৎসা সরঞ্জামাদি অব্যবহৃত অবস্থায় আছে। 5টি জেলায় যদি 100 কোটি টাকার অপচয় হয়, তাহলে সারা দেশের চিত্রটা কেমন? সেই ধারণা পরিষ্কার হবে আমাদের হাতে আসা স্বাস্থ্য অধিদপ্তরের নথিতে নজর দিলে। এতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম সহ 28টি জেলার 53টি সরকারি হাসপাতালে বাক্সবন্দি পড়ে আছে 148টি যন্ত্রপাতি। তালিকাটি বিশ্লেষণ করলে দেখা যায়, অব্যবহৃত সরঞ্জামের 60% বেশি আইসিইউ ভেন্টিলেটর, এমআরআই আর সিটি স্ক্যানের মতো অত্যন্ত ভারী যন্ত্র। এর মধ্যে উল্লেখযোগ্য ওটি ও আইসিইউ সরঞ্জাম 42টি, ল্যাব ও প্যাথোলজি যন্ত্রপাতি 40টি, ইমেজিং ও এক্স-রে 14টি এবং বিশেষায়িত ভারী মেশিন 52টি। এসব চিকিৎসা সরঞ্জাম কিনতে মোট কত টাকা খরচ হয়েছে সেই তথ্য মেলেনি সরকারি দপ্তর থেকে। তবে প্রযুক্তির মাধ্যমে জানা যায় এসবের দাম অন্তত 100 কোটি টাকা। অর্থ জনগণের অর্থ, এবং জনগণ আজকে বাজেট বৃদ্ধি হয়েছে, কিন্তু বাজেট বৃদ্ধি হওয়া মানে এই নয় যে আমি এটিকে যত্রতত্র ব্যবহার করব। তারপরেও এগুলোকে ওভারকাম করে এই যন্ত্রপাতিগুলোকে যেন সঠিকভাবে ব্যবহার করা যায়, এটির জায়গাটাতে কিন্তু আমরা কাজ করছি। দেশজুড়ে বিপুল সংখ্যক চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত থাকার কথা জানেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী। তার অভিযোগ, দামি দামি যন্ত্র কিনে স্বাস্থ্যসেবা নয়, বরং লুটপাটই ছিল আসল উদ্দেশ্য। এগুলি জনবল ঠিক না করে
আওয়ামী লীগ সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারদের আমলে এগুলি অতিরিক্ত টাকা দিয়ে এনে টাকা চুরি করেছে। টেকনিশিয়ান নিয়ে আমরা যেগুলি সচল এগুলি চালু করবো, যেগুলি রিপেয়ারেবল রিপেয়ার করে ওগুলো আমরা চালু করবো ইনশাল্লাহ। যে যন্ত্রগুলো তালাবদ্ধ ঘরে নিঃশব্দ নিঃশেষ হয়ে যাচ্ছে, সেগুলো সচল থাকলে হয়তো নিবিড় চিকিৎসায় বেঁচে যেত ফকি আক্তারের মতো হাজারো তাজা প্রাণ। আদ্দিন সচিব, চ্যানেল 24, ঢাকা। যত দ্রুত সম্ভব গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশ্বাস দিয়েছেন। রাজধানীর বনানী টিএনটি মাঠে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে গ্যাস বিদ্যুতের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, এটা নিয়ে বিরোধী দল হঠকারী রাজনীতি করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজধানীর বনানী টিএনডি মাঠে দুস্থদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠান। নিজ সংসদীয় আসনে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য রাখেন সরকার প্রধান। দেশে চলমান বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বস্ত করেন যত দ্রুত সম্ভব গ্যাস বিদ্যুতের সমস্যার সমাধান হবে। কারিগরি ত্রুটি সরানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আগামী এই যে সংসদ ২৭ তারিখে শুরু হবে, এই সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী ১০ বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব। তারেক রহমান বক্তব্যে বলেন, অতীতে মেগা প্রজেক্টের নামে অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার। কিন্তু এবার পছন্দের সরকার বেছে নিয়েছে জনগণ। ভোট দেওয়ার অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল, এই সকল কিছুর বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছিল। স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম করে এমন কোনো কাজ না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে সেটি জনগণের সামনে তুলে ধরেন। এমন কোনো কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে, কারণ স্বৈরাচার বসে আছে। আবুল হোসেন গিয়েছে। বক্তব্য শেষে দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন সরকার প্রধান। 14 নম্বর শফিক রহমান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। অবসরে যাওয়া শিক্ষকদের পেনশনের অর্থ পেতে ঘুষ ও হয়রানি জাতির দীনতা বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সারা দেশে একযোগে বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরো সায়েন্সেস হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেন তারেক রহমান। পরিদর্শন করেন নবনির্মিত ভবন। জোর দেন চিকিৎসক, রোগী ও স্বজনদের আস্থার সম্পর্কের ওপর। শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখ ও কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের দীনতাহীনতাই প্রকাশ পায়। অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে ঘুরতে হবে না। গ্যাস সংকটে নাকাল সারা দেশ। কোথাও দিনের পর দিন চুলা জ্বলছে না, কোথাও আবার মিলছে নামমাত্র গ্যাস। এতে রান্নাবান্নার কাজে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য প্রায় স্থবির হওয়ার পথে। এদিকে সামিট ও এক্সিলারেটরের দুটি ভাসমান টার্মিনাল আংশিক চালু হওয়ায় গ্যাসের সরবরাহ আগের চেয়ে কিছুটা বেড়েছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জ্বালানি তেল গ্যাসের সংকট নিয়ে চলছিল দেশ। এর মধ্যে গেল মাসের ২১ তারিখে মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়, ফলে আরও তীব্র হয় গ্যাস সংকট।
গেল কয়েকদিনের মতো শনিবারও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। কর্মঘণ্টা নষ্ট করে যতটুকু গ্যাস মিলছে তা চাহিদার অনেক কম, ফলে ভাড়ায় চালিত যানবাহনের চালকদের গুনতে হচ্ছে লোকসান। একই অবস্থা পাম্প মালিকদেরও। আমাদের যে চালক ভাই আছে যারা, তাদেরকে আসলে ঘুম হারাম হয়ে গেছে। একটা ডিউটি করে সারা রাত গ্যাস নিতে হয় লাইনে থাইকা। রাত 4টা সিরিয়াল দিলে বেলা 11টা 12টা বাজে যায়, গ্যাস পাই হুদা 70 টাকার কি 80 টাকার, এই দিয়ে জমা উঠাইতে পারি না, অনেক পেরেশানির ভিতর থাকি। কি করবো কোন? এই যে রোদের ভিতরে আমরা পুইরা এত কষ্ট করে 2-3 ঘন্টা জ্যাম ঠাইলা পাম্পে আসলে গ্যাস পাচ্ছি না, এটা আমাদের জন্য একটা খুবই কষ্টকর। সরবরাহ এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে আছে। ঢাকাতে তো আমরা পাচ্ছি না, দেশের বিভিন্ন অঞ্চলে একেবারেই নাই, শূন্য গ্যাস। যেমন গতকালকে সিলেটে কোনো গ্যাস ছিল না, আমাদের নিজেদেরই ফিলিং স্টেশন আছে। টাঙ্গাইল অঞ্চলেও গতকাল শূন্য, সারাদিন কোনো বিক্রয় হয় নাই। ঢাকাতে অল্প অল্প মিটু করে চলতেছে। এদিকে মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি কাটিয়ে আংশিক কার্যক্রম ফের শুরু হয়েছে। এটি চালুর পর জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বেড়ে প্রায় 750 মিলিয়ন ঘনফুটে পৌঁছায়। আর গেল পরশু কার্গো ভেরাতে সমস্যার কারণে সামিট এলএনজি টার্মিনালে সরবরাহ বিঘ্নিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেটিও ফের চালু হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। পল্টনে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এই কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের ভাগ্যের সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করে এমন একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে চায় বিএনপি। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দীর্ঘদিন সংগ্রাম, লড়াই, নীতির প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আজকে নেই। কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ চরিত্র প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 43 বছরের রাজনৈতিক জীবনে পুরোটা সময় থেকেছেন আপোষহীন। খালেদা জিয়ার জন্মদিনে দেশ জুড়ে দোয়া মাহফিলের পাশাপাশি নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। 1946 সালের 15ই আগস্ট দিনাজপুরের ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘর আলো করে জন্ম নেন বেগম খালেদা জিয়া। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠ চুকিয়ে ভর্তি হন সুরেন্দ্রনাথ কলেজে। 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে তিনি রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পরিসরে ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন। 1981 সালে জিয়াউর রহমান নিহত হবার পর সরাসরি রাজনীতিতে আসেন বেগম খালেদা জিয়া। 1982 সালের 2 জানুয়ারি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। মাত্র 2 বছরের মধ্যে দলের চেয়ারপারসনের দায়িত্ব পান। এরপর শুরু হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনের তার দীর্ঘ পথ চলা। হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে বিএনপির নেতৃত্ব দেন তিনি। 1986 সালের নির্বাচন বর্জন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকার কারণে বারবার আটক হন বেগম জিয়া। এই সময় তিনি পরিচিত পান আপোষহীন নেত্রী হিসেবে। 1990 সালে গণ অভ্যুত্থানে এরশাদের পতনের পর আসে নতুন রাজনৈতিক অধ্যায়। 1991 সালের নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। 1996 সালে আবারও প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। তবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজনৈতিক সংকট শুরু হলে অল্প সময়ের মধ্যে পদত্যাগ করেন তিনি। একই বছর জুনের নির্বাচনে বিএনপি বিরোধী দলে যায়। 1999 সালে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট গঠিত হয়। দুর্নীতি ও সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি নিয়ে 2001 সালের নির্বাচনে জোট বিজয়ী হলে প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। 2007 সালে গ্রেপ্তার হন বেগম জিয়া। দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে পরবর্তী বছরগুলোও কাটে তার। বিভিন্ন রাজনৈতিক ও আইনি সংকটের মধ্যেও দলের নেতৃত্ব ধরে রাখেন।
2025 সালের 30 ডিসেম্বর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় তার পথচলা। রেখে যান বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ ও বহুল আলোচিত এক অধ্যায়। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। 15ই আগস্ট 75-এর এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে থাকায় 15ই আগস্ট ঘিরে নেই কোনো কর্মসূচি। বিশ্লেষকদের মতে ইতিহাস থেকে এখন পর্যন্ত শিক্ষা নিতে পারেনি কোনো রাজনৈতিক দল। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। প্রাণ হারান বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ 16 জন। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। অর্ধশত বছর পর 15ই আগস্ট এখন নানা চ্যালেঞ্জ আর বিতর্কের বৃত্তে। ধানমন্ডি 32 নম্বরের সেই বাড়িটি এখন ভিন্ন চেহারায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল হয়েছে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি। আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি মিলে যে বাকশাল হয়েছিল তাদের সমর্থকরা তারা বলছেন যে এটা ষড়যন্ত্র। আর যারা এর বেনিফিশিয়ারি বা যারা এই ঘটনাটি ঘটালেন তারা বলছেন এটা অনিবার্য। কেন? কারণ এছাড়া উপায় ছিল না। একটা অবাধ নির্বাচনের মধ্য দিয়ে রেজিম চেঞ্জের কোনো সুযোগ রাখা হয়নি। যখন এই ধরনের পরিস্থিতি হয় তখন অস্বাভাবিকভাবে রেজিম চেঞ্জ হয়, যেটা আমরা 75-এ দেখেছি, যেটা আমরা 2024-এও দেখেছি। রাজনৈতিক বিশ্লেষকের মতে কোনো রাজনৈতিক দল ইতিহাস থেকে এখন পর্যন্ত শিক্ষা নেয়নি। দলগুলো সমালোচনা মেনে নিতে পারে না বলেই বাধাগ্রস্ত হয় গণতন্ত্র। আগের ধারাবাহিকতায় চলছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে এক একটা ধর্ম, এবং তারা সেই ধর্মটা পালন করে। সেখানে তাদের নেতা হচ্ছেন ঈশ্বরতুল্য, তিনি ভুল করতে পারেন না। আজ পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতায় গেছে আজ পর্যন্ত কেউ বলে না যে আমি কোনো একটা ভুল করেছি, আজ পর্যন্ত বলে না। আমাদের এই কালচারে এটা নাই, কারণ এটা তাদের কাছে ধর্ম, এবং তাদের সমালোচনা করলে তারা মনে করে লোকটা ব্লাসফেমি করেছে। 71, 75, 90, 111 এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানের পালাবদলের পরও ইতিবাচক পরিবর্তন আসেনি দেশের রাজনীতিতে, এমনটাই মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। আগের সরকার যে কাজগুলো করেছে প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, পরবর্তীতে আরও কত খারাপ হয়। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।